আমরা চেষ্টা করব কালকে থেকে আমি এগুলো আগে লিখে নিয়ে আসবো এবং তখন লিখতে যাওয়া টাইমটা যাবে না। আচ্ছা ঠিক আছে, যাক আজকে একটু কথাবার্তা বেশি হয়ে গেছে, মানে কথাবার্তা বেশি হয়ে গেছে বলতে আপনাদের সামনের পরিকল্পনাগুলো নিয়ে বা আমাদের এগুলো নিয়ে কথা বলতেছি, ওগুলো কাজের কথা ছিল, গল্প তো আর কেউ করি নাই। দেখেন, অ্যাপারেন্টলি সুচি ডেশ ম্যারিড ইন মে বাট শি হ্যাজ নট ইনভাইটেড মি। এখানে বিয়ের একটা বিষয় চলে, দেখেন আপনারা আবার বিয়ে টিয়ে করে আমাদেরকে দাওয়াত টাওয়াত না দিয়ে উপরে তাকিয়ে না দাওয়াত দিয়ে। তাহলে এখানে কি বলছে, অ্যাপারেন্টলি সুসি ডেশ ম্যারিড ইন মে বাট শি হ্যাজ নট ইনভাইটেড মি। খুব সম্ভবত সে is getting হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ইজ গেটিং। তো অ্যাপারেন্টলি মানে সম্ভবত, তো সম্ভবত সে এই কাজটা ঘটাইছে কিন্তু আমাদেরকে কি করে নাই, ইনভাইট করে নাই। তাহলে তাহলে এখানে আমরা হি হ্যাজ নট ইনভাইটেড মি, এইটা দ্বারা আমরা বোঝানো হচ্ছে এই জায়গায় নিকট ভবিষ্যতে সে হয়তোবা কোনো জায়গায় বিয়ে টিয়ে করবে কিন্তু আমাদেরকে এখনো সে দাওয়াতটা দেয়নি, এরকম কিছু একটা বোঝানো হচ্ছে অ্যাপারেন্টলি দ্বারা। তো এই ক্ষেত্রে আপনার এখানে ইজ গেটিংটাই হবে। তো এগুলা মানে এই জায়গাটা থেকে এখনো জবে পরীক্ষার প্রশ্ন আসা নাই, আর এত ভাবে প্রশ্ন আসেও না আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা একটা উদাহরণ, আমরা আরেকটা রুলসে চলে যাই। কিছু কিছু রুলস আছে খুব গুরুত্বপূর্ণ, আর কিছু কিছু এমনি আপনি এমনি পড়ে নেবেন আর কি। তাহলে এখন আমাদের রুলস এখন মনে হয় 5 আজকে। আচ্ছা, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, বা একটা সেন্টেন্স দেখতেছি, দেখেন। উই হ্যাভ উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। এখন এখানে কি হবে দেখেন, হ্যাভ আপনার বিতে হচ্ছে হ্যাড, সি হচ্ছে উইল হ্যাভ, ডি হচ্ছে আপনার হ্যাভ বিন। আচ্ছা, তাহলে এখানে উই হ্যাভ নেভার ড্যাশ এ কার, উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। এখন এখানে কি হইতে পারে? had হ্যাড হতে পারে ভাই। হ্যাঁ, তাহলে তাহলে been আপনারা কেমনে বুঝলেন এটা? had হ্যাঁ, মানে হ্যাডটা কিভাবে ব্যাখ্যাটাও করেন, আমি আরেকটা প্রশ্ন লিখি, আপনি বলেন, সমস্যা নেই। যে have এর B3 যে ফর্মটা হচ্ছে had, আর না, have তো আছে এর সাথে past participle হ্যাঁ এখন আপনি had। মানে এখানে আপনি একটা কাজ করেন যে এখানে তো সবাই শুনতেছে, তাহলে আপনি রুলসটাই ব্যাখ্যা করেন, বা ধরেন একটা রুলস শেষ মুহূর্তে আমি যেরকম বলি না, তো ওইভাবে বলেন। আপনি একটু কাজ করেন, আমি এদিকে নতুন একটা লিখি। তার রুলসটা মনে নাই, আমি ওই সেন্সে বললাম ওই যে have এর সাথে তো past participle ফর্ম হয় ভার্বের, এখানে তো মেইন ভার্ব নাই, সেই ক্ষেত্রে যে have মেইন ভার্ব ধরলে হুম। তার past participle ওই যে হচ্ছে আমাদের had। কিছু সিম্বল আছে না, কিছু সিম্বল আপনার জাস্ট নাও, তারপর হচ্ছে আপনার নেভার never ইভার, তারপর আর কি কি আছে, ever নেভার ইভার, আর আরো কয়েকটা কেউ বলেন। জাস্ট নাও, অলরেডি, নেভার এভার, ইয়েট, এই যে যেগুলো আসে yet এগুলা, হ্যাঁ এগুলা থাকলে তারপর হচ্ছে আপ টু নাও, সো ফার, আপ টু নাও আপনার সো ফার, এরপরে আপনার আপ টু প্রেজেন্ট, হ্যাঁ এই ধরনের শব্দগুলা, আবার লেটারলি, রিসেন্টলি, এই ধরনের শব্দগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই অনুসারে হ্যাবের পরে বি3 হিসেবে আপনার এখানে একটাই আছে, সেটা হচ্ছে এই যে হ্যাড আছে, এই জন্য এটা অ্যান্সার। এবার বলুন, ডু ইউ লাইক প্যারিস? ইউ ডু নট নো আই ডেস্ট দেয়ার। এখানে নেভার ওয়েন্ট, ডিড নট গো, এটা হচ্ছে আপনার নেভার, নেভার গন, হ্যাভ নট বিন। have not হ্যাভ been নট বিন হতে পারে ভাই, হ্যাভ কেন নট বিন কেন ভাই, এর কেন আগে কেন? বলছিলেন ভাই। হ্যাঁ এগুলা দেওয়া হয়েছে গ্রুপে, কেন হইতে পারে এটা হ্যাভ নট বিন? বলছিলাম ভাই ওই যে ভাই গিয়ে ফিরে আসা, তার জন্য হচ্ছে হ্যাঁ, বিন হবে আর কি। যদি বলে যে এখানে 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 যদি বলতো যে আই হ্যাভ নট গন দেয়ার, তাহলে তো এটা আই হ্যাভ নট, মানে যদি
সরি, এখানে আপনার হ্যাবের পরে যদি গন হয়, হ্যাভ গন, এটা দ্বারা বোঝানো হয় যে কেউ সেই জায়গায় এখনো ওখানে গেল, এখনো সে আছে ওখানে, মানে অবস্থান করতেছে। আর হ্যাভ বিন যদি হয়, হ্যাভ বিন মানে সে গেল, যে ফিরে আসছে, মানে গেছে আবার ফিরেও আসছে। আর যদি হ্যাভ গন হয় তাহলে সে ওখানে আছে। তার মানে হ্যাভ গন অর্থ দেয় যে সে ওখানে ঘুরতে গেছে, এখনো সে ওখানে আছে। আর যদি বিষয়টা এমন হয় যে সে ঘুরে চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হ্যাভ বিন দিবেন। তাহলে এখানে বলছে ডু ইউ লাইক প্যারিস, আই ডু নট নো, আই ডু নট নো, আই ডেশ দেয়ার, মানে আমি সেখানে কখনো বা যাইনি, এরকম অর্থ দিতে পারি। তাহলে এখানে আহ, এই যে নেভার, এখানে নেভার আছে, এখানে নেভার আছে, এখানে হ্যাভ বিন আছে, তো সব মিলে আপনার এখানে বোঝা গেল যে সে অর্থ দিচ্ছে এরকম যে সে কখন, সে সে কখনো ওখানে যায়ই নাই। তো এরকম কোনো একটা অর্থ দিচ্ছে, তার মানে কোনো একটা জায়গায় পরিদর্শন করে আসা বুঝালে আপনার হ্যাভ হ্যাজ বিন হয়। ঠিক আছে, এখন এই তো এখানে যেহেতু সে পরিদর্শন করতে যায়ই নাই, এই জন্য এখানে নট নেগেটিভ কথাটা আসছে আর কি। তো এই জন্য আপনার এখানে হ্যাভ নট বিন হবে। ঠিক আছে, হ্যাভ নট বিন, যে আমি অর্থটাই দিচ্ছে এরকম যে ডু ইউ লাইক প্যারিস, তুমি কি প্যারিস পছন্দ করো। এবার আই ডোন্ট নো, আমি জানি না। এরপর বললো যে আই হ্যাভ নট গন দেয়ার, যে আমি সেখানে যাই নাই, তাহলে আমি কেমনে জানবো যে আমি এটা পছন্দ করি কি না করি। তাহলে সব মিলে বোঝা গেল যে কোনো একটা স্থান মানে যায়া পরিদর্শন করে ঘুরে আসতে হলে হ্যাভ বিন হয়। কিন্তু এখন আপনি অর্থ দিচ্ছেন নেগেটিভ, মানে আপনি ওখানে জানি নাই, তাহলে এবার আপনি শুধু একটা নট লাগিয়ে দিবেন, এছাড়া আর কিছুই না। তো এই জন্য এখানে আপনার হ্যাভ নট বিন হবে। এবার আরেকটা সেন্টেন্স দেই আপনাদের। আই ডু নট থিঙ্ক দ্য উইন্ডো ড্যাশ ইয়েট। এখন এখানে এ নাম্বারে হচ্ছে আপনার হ্যাজ র্যাপিডলি, সরি হ্যাজ রিপেয়ার্ড, আপনার বিতে হচ্ছে ওয়াজ রিপেয়ার্ড, আর সিতে হচ্ছে তো ওয়াজ বিন রিপেয়ার্ড, আর ডিতে হচ্ছে আপনার হ্যাজ বিন রিপেয়ার্ড। হ্যাঁ, এখন বলেন হ্যাজ বিন রিপেয়ার্ড এটা কি হতে পারে। আই ডু নট থিঙ্ক দ্য উইন্ডো ড্যাশ ইয়েট, has repaired, হ্যাজ, হ্যাজ বিন has repaired, আচ্ছা, একজন বলছেন যে হ্যাজ রিপেয়ার, আরেকজন বলছে হ্যাজ বিন রিপেয়ার্ড। আচ্ছা, এখন এখন যে হ্যাজ রিপেয়ার্ড বলছেন আর হ্যাজ বিন রিপেয়ার্ড যে বলছেন, আগে আপনি আপনি ব্যাখ্যা বলেন। হ্যাজ বিন রিপেয়ার্ড আপনার কাছে কেন সঠিক মনে হলো? হ্যাঁ, যে উইন্ডটা নিজে নিজে ঠিক হয় না, হ্যাঁ, পেসিভ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়েট আছে, ইয়েট। তো ইয়েট থাকলে, এগুলো তো হ্যাঁ, প্রেজেন্ট ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েট নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়েট একটা নেগেটিভ তথ্য দেয়। আর এখানে এটা শেষের দিকে বসে আরই, এটা শুরু তো মাঝখানে বসতে পারে, সেটা নিয়ে পরে কথা হবে। আই ডু নট থিঙ্ক দ্য, সরি, আই ডু নট থিঙ্ক দ্য উইন্ডো হ্যাজ বিন রিপেয়ার্ড। এখানে দেখেন দ্য উইন্ডো হচ্ছে সাবজেক্ট। এখন এই যে দ্য উইন্ডো, সে কি নিজেকে নিজে রিপেয়ার করতে পারে? হ্যাঁ, এই যে হৃদয় ভাই বললেন দ্য উইন্ডো হ্যাজ রিপেয়ার্ড। এখন আপনি ভুলটা করছেন কি, যে আপনি অ্যাক্টিভ প্যাসিভ যে সেন্স সেটা ভুলে গেছেন। আপনি চিন্তা করছেন ইয়েট যেহেতু আছে, ঠিক আছে, তাহলে ইয়েটের আগে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আপনি ধুম করে দাগিয়ে দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে আমারও এরকম সমস্যা হয়, আমিও মাঝে মাঝে খুবই ছোট ছোট ভুল করে ফেলি, অতি উত্তেজনায়, বুঝছেন, যে তাড়াতাড়ি দেখাইতে যায়, দেখি যে মানে সবগুলো অপশন নিয়ে চিন্তা করি না। তো এইটা একটা সমস্যা, এগুলা পরীক্ষা দিয়ে দিয়ে সমাধান হবে, পরীক্ষা দিয়ে দিতে সমাধান হবে। যেমন আপনারা যারা ভালো মার্কস পাচ্ছেন পরীক্ষা, আপনারা কিন্তু পরীক্ষা বেশি দিচ্ছেন। যে আমাদের আদরি আপু, উনি দেখলাম যে ভালো মার্কস পাইছে গত পরীক্ষায়, যদিও গত পরীক্ষায় যেই প্রশ্নটা হয়েছিল মিনিমাম 42 পাওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা নিজেরাও পাই নাই। ঠিক আছে, আমরা নিজেরা আরো অনেক কম পাইছি, 30 না কত। ঠিক আছে, কিন্তু তারপরেও যে এই পরীক্ষায় উচিত ছিল আমাদের, আমি ওরকম প্রিপারেশন নেই নাই, তারপরেও যাই হোক, যে আমাদের উচিত ছিল সবারই 40-এর উপরে পাওয়া, 40 থেকে 42। ঠিক আছে, যেমন আপনি যদি প্রাইমারিতে কোয়ালিফাই করতে চান, এরকম প্রশ্নই হবে। এরকম এই রেঞ্জের প্রশ্নই এখন ইদানিং হচ্ছে, বা কাছাকাছি এরকম, বা এর চাইতে কঠিনও হয়। তো
তো সেই ক্ষেত্রে আপনাকে তো এই প্রশ্নে আপনাকে মিনিমাম 40-এর উপরে পাইতে হবে। 42-43 পাওয়া উচিত ছিল বা 42 পাওয়া উচিত ছিল। তো সব মিলে বোঝা গেল আমাদেরকে সামনে আরো সবাই সামনে অনেক বেশি পরিশ্রম করে আগাইতে হবে এবং মাথা ঠান্ডা রেখে প্রচুর পরীক্ষা দিতে হবে, মানে হিউজ পরিমাণে পরীক্ষা। এই জন্য আপনারা কখনো পরীক্ষা দিতে কার্পণ্যতা করিয়েন না গ্রুপে। দ্য উইন্ডো তাহলে হ্যাজ বিন রিপেয়ার্ড ইয়েট। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আপনাদের। এরপরে এরপরে আমাদের আচ্ছা, এবার আরেকটা সেন্টেন্স লিখি। এটা হচ্ছে আপনার সিসিএলএস নাম্বার, এইটাও আপনার ইয়েট নিয়ে। none of the students dash the exam yet। এখন বলেন যে এটা আচ্ছা অপশন তো দেই নাই। এটা হবে আপনার হ্যাজ ফিনিশড, তারপরে একটা এইচ আছে, আর পিতে হচ্ছে আপনার ফিনিশ, আর সিতে হচ্ছে আপনার ফিনিশ, আর ডিতে হচ্ছে হ্যাভ ফিনিশ। এখন কি হতে পারে বলেন? এই নাম্বার হ্যাজ ফিনিশড, নান অফ দ্য স্টুডেন্টস ডেশ দ্য এক্সাম। এখন কেন্দ্র হইলো ব্যাখ্যাটা কি? হ্যাঁ, নান অফ এর পরে নাউন দিতে হতো, প্লুরাল হয় কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, এই জন্য হ্যাজ। আর বি থ্রি হবে ভার্ব। ভাই পারফেক্ট। বলেন এটা কি একটু ব্যতিক্রমী নাকি? এটা কি হ্যাভ ফিনিশড হবে? মানে এটা তো হচ্ছে নান হচ্ছে প্রত্যেককে বোঝায়, দ্য স্টুডেন্টস এটা হচ্ছে আপনার এটা প্লুরাল হবে, তারপরে হচ্ছে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। কিন্তু মনে হয় কি বলছিলেন যে একটা ব্যতিক্রমী কি কি জানি বলছিলেন মনে হয় নাকি? হ্যাঁ, এইটা সেই ব্যতিক্রম, এটা ক্লিস্টোফেলের উদাহরণ। হ্যাভ ফিনিশড হবে নাকি? হ্যাঁ, হ্যাভ ফিনিশড হবে। মানে ইয়েট যদি থাকে, এই যে শেষে যদি ইয়েট বসে থাকে, মানে পারফেক্ট টেন্সের যেই গঠনটা, মানে এখানে নান অফ এর পরে যেই উদাহরণটা আমাদের আছে, নান অফ এর পরে হাবিবা বিতি আপু আপনি নরমাল সেন্সে বলছেন যে এখানে নান অফ এর পরে অবশ্যই আমরা জানি সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, আর এখানে হ্যাজ ফিনিশড হওয়ার একদম দরকার, কারণ হচ্ছে ইয়েট আছে। ঠিক আছে, এই জন্য আপনার আবার মানে আপনি দুইটা রুলস এখানে একসাথে লাগাইছেন। কিন্তু এখন এখানে রুলসটা হচ্ছে আপনার নান অফ এর পরে যদি দা স্টুডেন্ট, তো সেটা অবশ্যই থাকবে, এটা কোনো বিষয় না, প্লুরাল থাকবে। কিন্তু এই ইয়েট থাকার কারণে, এই যে এখানে যে ইয়েটটা আছে, যে এখানে অর্থটা দিচ্ছে এরকম, ছাত্রদের কেউই এখনো পরীক্ষাটি শেষ করে নাই, মানে নান অফ দ্য স্টুডেন্ট হ্যাভ ফিনিশড। এখানে এই নান অফ দ্য স্টুডেন্ট, এই সবগুলা স্টুডেন্টকে দেখেন, আমরা বিতর্কত একটা কথা বলছিলাম যে আমরা যখন যে আমরা ইনডিফিনিট প্রোনাউন আলোচনা করছিলাম, তখন আমরা বলছিলাম যে ইচ অফ, ওয়ান অফ, নান অফ, এগুলা দ্বারা আসলে অনেকের মধ্যে থেকে একজনকে বাছাই করা হয়। ঠিক আছে, আপনি যখন প্রিভিয়াস উদাহরণগুলো দেখবেন তখন দেখবেন যে অনেকের মধ্যে থেকে একজনকে বাছাই করা হয় ইনডিফিনিট প্রোনাউনে। কিন্তু আপনি এখানে খেয়াল করেন, আপনার তো এখানে বলা হচ্ছে যে এখানে অনেকের মধ্যে থেকে একজনকে বাছাই করছে, বিষয়টা এমন না। এখানে বলা হয়েছে যে কেউই পরীক্ষাটা শেষ করতে পারে নাই। এই জন্য এখানে আপনার এই যে সাবজেক্ট প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হবে, হ্যাভ ফিনিশ হবে। এটা রেফারেন্স হচ্ছে ক্লিপস্টোফেল। এখন আপনারা বুঝতেছেন যে ক্লিপস্টোফেল অবশ্যই ভুল না। ঠিক আছে, ওইটাকে ভুল বললে আপনি পড়বেন কই থেকে? তাহলে এটাই হলো মূল কথা, যে নান অফ এর পরে এখানে নান অফ দিয়ে আমরা যদি এটার কাছাকাছি সিমিলার যদি একটা আমরা উদাহরণ দিই, ওয়ান অফ, বা এখানে নান অফ দিয়েও তো আছে। আচ্ছা, তাহলে আপনারা একটু একটু খেয়াল করেন, এটা আমি একটু কিছু কাছাকাছি একটা উদাহরণ খোঁজ করতেছি মানে কম্পেয়ার করার জন্য। মানে আপনারা বিষয়টা বুঝছেন যে এখানে নান অফ থাকার কারণে হাবিবা বিতি আপু আপনি যে রুলসটা বলছেন, ঠিক আছে, সেই হ্যাঁ সেই রুলসটা এখানে প্রভাবিত হয়ে গেছে, এই যে নান অফ থাকার কারণে। আর এটা রেফারেন্স হচ্ছে আপনার ক্লিপস্টোফেল। এখন ক্লিপস্টোফেল তো আর ইয়ে করবে না,
যেমন দেখেন, যদি একটা উদাহরণ আমি আপনাকে যদি বলি, যে বললাম যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস দেশে স্টুডেন্ট। দেখেন, আমি উদাহরণটা একটু লিখি তাহলে। এই যে ওয়ান অফ, নান অফ, এগুলা তো একই একই রুলস, সেই রুলসটাই বলতেছি আর কি। যে আপনাকে যদি বলে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা কিন্তু প্লুরাল হয়ে গেছে। এরপরে ডেশ এ স্টুডেন্ট, এখন এখানে হয়ে গেল ওয়ান অফ মাই ফ্রেন্ড, আর এই যে এ স্টুডেন্ট, তার মানে আমার অনেকগুলা বন্ধুর মধ্যে একজন একজন হচ্ছে কি ছাত্র, আর বাকিগুলা ব্যবসায়ী ট্যাবসায়ী, ধরুন টোকাই ফোকাই এরকম আর কি। ঠিক আছে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে নির্বাচিত করছে অনেকগুলার মধ্যে থেকে একজন, এই যে একজন স্টুডেন্ট। আর এখানে বলা হয়েছে এরকম যে অন দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীদের মধ্যে কেউই এখনো পরীক্ষা শেষ করতে পারে নাই। তার মানে সবাইকে ইন্ডিভিজুয়ালি সবাইকে বলা হয়েছে যে কেউ এখনো পারে না, এই জন্য ভার্ব, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এই রুলসটার ব্যতিক্রমে যে ইয়েটের জন্য, এই যে দেখেন, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে সোজা কথা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা, সেখানে যে অ্যাডভার্বগুলো থাকে, সেই অ্যাডভার্ব একটা আছে, এই জন্য আমাদের এই রুলসটা প্রভাবিত হয়ে গেছে। আশা করি আপনাদের আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে আমাদের ধরেন যে সেশনটা হইলো, সেই সেশন থেকেই একটা, ধরো যে আপনি সবকিছু জানলেও এই জিনিসটা হয়তোবা জানতেন না। তার মানে আমাদের অন্তত এইটার জন্য আমরা বলতে পারি আমাদের কার্যক্রমটা ভালো হইলো, মানে অন্তত একটা ব্যতিক্রম জিনিস আপনি শিখলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আহ, আহ, আমাদের, আচ্ছা আমরা বলছি যে 20 মিনিট, আরো 3 মিনিট আছে। আর আমি লাস্ট একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলে আমরা আজকের মতো শেষ করে দেব। Nancy has not begun working on her PhD. এবার এখানে একটা ডেশ হবে, এরপরে আরো আছে, সরি, এখানে এই যে ড্রেসটা আমি এখানে দিই, এরপরে ওয়ার্কিং অন হার মাস্টার্স। আচ্ছা, যাই হোক, মাস্টার্স। এখন এতে হচ্ছে আপনার স্টিল, হ্যাঁ, স্টিল বিকজ শি ইজ ইয়েট, আর আপনার বিতে হচ্ছে ইয়েট অ্যাজ এ রেজাল্ট, শি ইজ স্টিল। এরপর হচ্ছে আপনার সিতে ইয়েট বিকজ শি ইজ স্টিল, আর ডিতে হচ্ছে আপনার স্টিল while she is already। হ্যাঁ, এখন কোনটা হবে বলেন? Nancy has not begun working on her PhD। তো মনে হইতেছে। মনে হচ্ছে সি নাম্বার, yet because he is still। এবার আর কেউ কোনটা বলবেন? সি নাম্বারই হবে ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন, এটা আমরা একটু ব্যাখ্যা করে দিই সবাই, এটা সি নাম্বারই উত্তর। ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, মানে ন্যান্সি তার যেই মানে হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার, মানে সে তার পিএইচডির কার্যক্রমগুলো করতে পারতেছে না। এখন এগুলো অর্থের জন্য তো বিষয় না, এখানে জিনিসটা দেখতে হবে
এই যে হ্যাজ নট কথাটা আছে, হ্যাজ নট, আমরা জানি ইয়েটার একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ প্লাস নট, তারপর হচ্ছে আপনার হ্যাভ, হ্যাজ, নট, এরপরে আপনার এটা ইয়ে হইতে পারে না, এটা এই যে যেমন এখানে আপনার ভার্ব প্লাস আইএনজি আছে, এরপর হচ্ছে আপনার বিপিপি আসে আর কি, এই যে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে বিগান, এরপরে হচ্ছে আপনার আরো বাকি অংশ দিয়ে লাস্টে ইয়েট হবে। এখন দেখেন যে এই স্ট্রাকচারটা এখানে আছে, ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি, এখন এখানে গ্যাপে ইয়েট বসানো দরকার, কারণ হচ্ছে এখানে হ্যাজ নট কথাটা আছে, আর হ্যাজ নট বিগান এটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যেহেতু নেগেটিভ তাহলে এখানে অবশ্যই ইয়েট হইতে হবে, ইয়েট ছাড়া আর অন্য কোনো উপায় নেই, এখন শুরুতে ইয়েট হবে, তার মানে এইটাও বাদ এইটাও বাদ, এবারে যে ইয়েট হয়ে গেল, দেখেন কারণ এই সেন্টেন্সটা এই পিএইচডি পরে এখানে শেষ, তাহলে এখন এই জায়গায় এই যে পিএইচডি, হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আপনার পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করেন, তো পরবর্তী সেন্টেন্সে আপনার এই যে এখানে ইয়েট তো আছে, তো এখন ইয়েটের পরে যেহেতু পরবর্তী আরেকটা সেন্টেন্স আছে তাহলে আপনার অবশ্যই একটা ক্লোজ মার্কার আসবে, তাহলে ক্লোজ মার্কার হিসেবে আপনি অ্যাজ নিবেন নাকি বিকজ নিবেন, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব হবে, তাহলে আমরা সেন্টেন্সটা আবারও পড়ি, এরপরে আছে স্টিল অন হার মাস্টার্স, তাহলে এখন দেখেন অ্যাজ এ রেজাল্ট শি ইজ স্টিল, এই কথাটা আপনার শি ইজ স্টিল, হ্যাঁ, এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে অ্যাজ এ রেজাল্ট একটা ক্লোজ মার্কার একটা হচ্ছে বিকজ, এই দুটোর মধ্যে আপনি কি কি কোনটাকে নিবেন, এখন আপনি বাংলা অর্থের দিকে যাইতে হবে, ন্যান্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি ইয়েট, মানে ন্যান্সি এখন পর্যন্ত তার পিএইচডির জন্য কার্যক্রম শুরু করতে পারে নাই, তাহলে প্রশ্ন আসবে কেন শুরু করতে পারে নাই, আপনি তো মানে কথাটা এটাই আসবে যে ন্যান্সি যেহেতু পিএইচডির কার্যক্রম শুরু করতে পারে নাই তাহলে কেন পারে নাই, তার মানে প্রথম যে ক্লোজটা সেই ক্লোজের কারণটা বর্ণনা করবে দ্বিতীয় ক্লোজে, তার মানে আপনাকে অবশ্যই এখানে দ্বিতীয় ক্লোজে বিকজ নামক মানে কারণটা বর্ণনা করার জন্য আপনাকে বিকজ নামক কোনো কিছু নিয়ে আসতে হবে, অ্যাজ এ রেজাল্ট মানে যার ফলে, এটা এখানে হয় না, এখানে ক্লোজ মার্কার হিসেবে বিকজই হয়, আর বিকজ শি ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স, তাহলে এখানে উদাহরণটা হচ্ছে যে দেখেন বি ভার্বের পরে অ্যাডভার্ব হইছে, এই যে স্টিল, আর এই হচ্ছে তোমার এই হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা জানি স্টিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে স্টিল থাকে, আর স্টিল হচ্ছে একটা অ্যাডভার্ব, সেটা বি ভার্ব আর আপনার প্রিন্সিপাল ভার্বের মাঝখানে স্টিলটা হয়, তাহলে এখানে সি নাম্বার হচ্ছে অ্যান্সার, বি নাম্বারটা কেন হলো না, শুধুমাত্র অ্যাজ এ রেজাল্টের জন্য, অ্যাজ এ রেজাল্ট থেকে বিকজটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে, যে কারণ সে পিএইচডির কাজকর্ম করতে পারতেছে না, কারণ সে মাস্টার্স নিয়ে কাজ করতেছে, তাহলে এই জন্য আপনার বিকজ মানে কারণ কথাটা এখানে আসবে। তো আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট দিন আমরা আগে থেকে কিছু সেন্টেন্স লিখে নিয়ে আসবো, তখন একটু সুবিধা হবে বেশি, আজকে একটু অন্য পড়াও পড়ছিলাম তো একটু মানে এই জন্য আমার লিখতেও ভুলে গেছিলাম, অথবা লিখে নিয়ে আসলে একটু সুবিধা হতো। তো যাই হোক, আপনারা তাহলে বাসায় ওইভাবে পড়াশোনা করেন নিজেদের মতো করে, আর কোচিংয়ের বিষয়টাও যেভাবে আপনাদের ভালো হয় দেখিয়েন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই অফ করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।